আমি সত্যি পাগল হয়ে গেছি মেহু। তুমি নামক নেশায় ডুবে গেছি আমি। এই নেশা এতটাই নেশালো, ছাড়া বড় কঠিন। আমি একদম শেষ হয়ে যাব মেহু। তোমাকে ছাড়া আমি শূন্য, পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, আমার প্রতিটি আবেশে তুমি, আমার স্নিগ্ধ আবেশে তুমি। তোমাকে ঘিরেই আমার সব। এখন আমাকে বেঁচে থাকতে হলেও তুমি চাই। আমি মুগ্ধ নয়নে তার দিকে চেয়ে কথাগুলো শুনছিলাম। হঠাৎ তিনি একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন। আমার অথর দুটি নিজের দখলে নিয়ে নিলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। প্রিয় মানুষটার মাঝে নিজেকে বিলীন করে দিতে চাইলাম, কিন্তু হঠাৎই তিনি আমাকে ছেড়ে দূরে সরে গেলেন। বললেন, সরি, তোমার অনুমতি ছাড়া তোমায় আর স্পর্শ করব না মেহু। খুবই অদ্ভুত মানুষটা। প্রভাতের মিষ্টি কিরণ চোখের ওপর পড়তেই পিট করে চোখ খুললাম। রোজকার মতোই আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন তুচ্ছ। একদম বাচ্চাদের মতো লাগছে তাকে। চুলগুলো তার কপালে লেপ্টে আছে। মন চাইছে সেগুলোকে ছুঁয়ে দেই, কিন্তু যদি জেগে যান, এই লোককে তো আবার বিশ্বাস নেই। আবার ভাবলাম এই মানুষটা তো আমারই, ছুঁয়ে দিলেই বা দোষ কি? রাতে তো খুব করে বলেছিল আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়ে দেখবে না, আর এখন কোল বালিশ বানিয়ে কোলে নিয়ে শুয়েছে। তার অবাধ্য চুলগুলো ছুঁয়ে দিলাম, কপালে আলতো করে এঁকে দিলাম চুম্বন। তিনি হয়তো বুঝতে পারলেন না, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। তাকে আর ডাকলাম না। ফ্রেশ হয়ে চুলগুলো খোপা করে নিচে চলে আসলাম। নিচে এসে আমার চোখ কপালে। এক রমণী পায়ের উপর পা তুলে বসে আছে সোফায়। শার্ট প্যান্ট পরিহিত নারীর চোখে মোটা ফ্রেমের সানগ্লাস। আমাকে দেখে চোখের কালো পর্দা সরিয়ে নিল সে। বলল, বাবা, এই মেয়েটাকে? রমণীকে দেখে আমার বেশ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে একে কোথাও দেখেছি। রমণীও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তাকে আন্দাজ করতে পারলাম। সাথে সাথেই মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল সেই তীব্র তিক্ততা যুক্ত অতীত। আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছি। হাতে পায়ের কম্পন অনুভব করছি। বুকটা ধুকধুক করছে। এই রমণীই তো সে। সে কি আমায় চিনতে পারলো? আবার সেই তিক্ত অভিজ্ঞতার সাথে পরিচিত হব? আমি মাথা নিচু করে চুপ করে আছি। রমণী আবার বলল, এই কে? বলছো না যে? আমার শাশুড়ি মা সেখানে চলে আসলেন। বললেন, ও মেহরোজ, তুর্যের ওয়াইফ। সাথে সাথেই মেয়েটি চিৎকার দিল, যাকে বলে গলা ফাটানো চিৎকার। সাথে সাথেই হয়তো বাড়িটাও কেঁপে উঠল। সবাই এসে ড্রয়িং রুমে উপস্থিত হলো। মেয়েটি বলল, হোয়াট? কি বলছো? আমার শাশুড়ি ধীরস্থ কণ্ঠে বললেন, চিল্লাচিল্লির কিছু নেই আদ্রিজা, ও তুর্যের ওয়াইফ, এটাই সত্যি। মেয়েটি জোরে বলল, আমি মানি না। এ কিছুতে সম্ভব না। আমাকে ঠকানো? তোমার মানা না মানা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। মেহু আমার ওয়াইফ, আমার লিগ্যালি ওয়াইফ, এটাই সত্য। গম্ভীর কণ্ঠস্বরে বললেন তুর্য। ওনাকে দেখে চমকে গেলাম। কখন উঠলেন উনি? তুর্য এসে আমার পাশে দাঁড়ালেন। অদ্রিজা মেয়েটি বলল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে তুর্য? এই তোমার ভালোবাসা? মেয়েটির কথা শুনে আমার বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেল। কি বলছে মেয়েটা? তুর্য এই মেয়েটাকে ভালোবাসে? তবে আমাকে? কে এই মেয়ে? আমি অশ্রুসিক্ত নয়নে তুর্যের দিকে তাকাতে লক্ষ্য করলাম উনি আগে থেকেই আমার দিকে তাকিয়ে আছেন। আমি মাথা নিচু করে নিলাম। লোকটা আমাকে ঠকালো। সবাই কি হাতের পুতুল মনে হয় আমার? তুর্য বিচলিত হয়ে উঠলেন। তিনি বললেন, ভালোবাসা এটার কি তা বোঝো তুমি? তোমার মোহে ছিলাম কিন্তু ভালোবাসায় না। আর যাই করি অন্ততপক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। তোমাকে ঘৃণা করি আমি। এরপর তুর্য আমাকে উদ্দেশ্য করে বললেন, আমায় ভুল বোঝো না মেহু। অদ্রিজা হঠাৎই তুর্যকে গিয়ে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি তুর্য। বাঁচবো না তোমাকে ছাড়া। প্লিজ আমাকে কষ্ট দিও না, মরে যাব আমি। আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি বুঝি আর এই দুনিয়াতে নেই। চোখের জল অবিরাম ধারায় ঝরছে, যার কোনো বিরতি নেই। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। তুর্য অদ্রিজাকে এক ধাক্কায় সরিয়ে দিলেন। এরপর রাগে বললেন, এই স্টুপিড গার্ল, তোমার এত বড় সাহস আমাকে টাচ করো? বলেই অদ্রিজার গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। আমি থ হয়ে দাঁড়িয়ে থাকলাম।
অদ্রিজা টাল সামলাতে না পেরে সোফায় বসে পড়ল। এরপর আমার দিকে তাকিয়ে বলল, এই 2 টাকার মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করছো তুর্য? এই মেয়েকে তো আমি... অদ্রিজা আর বলতে পারল না। তুর্য তার গাল চেপে ধরল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, তোর সাহস তো কম না, আমার বউকে 2 টাকার মেয়ে বলিস? তুই কি করে ভাবলি তোর মতো বাজারের মেয়েকে আমি ছেড়ে দিব? আদ্রিজা বলল, তুমি আমাকে বাজারে মেয়ে বলে তুর্য? হ্যাঁ বলছি। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে দাদিমা বললেন, আদ্রিজা, তোমার ব্যবহার ঠিক করো। আগে যাই করেছো মনে রেখো, তুর্য এখন বিবাহিত, ওর স্ত্রী আছে, ওকে ওর মতো থাকতে দাও। তুমি তোমার রাস্তা দেখো। আমার শাশুড়ি মা বললেন, আম্মা ঠিকই বলেছে, পরবর্তীতে তোমার ব্যবহারে স্টেপ নিতে বাধ্য হব। বিদেশে ছেলে এসেছো, সবার সাথে হাসি খুশি থাকো, আনন্দ করো, কিন্তু হিতে বিপরীতে যেও না, তাহলে আমিও বাধ্য হব। চাচি বললেন। অদ্রিজা ফুঁসতে ফুঁসতে বলল, না, কখনো মানুষ হব না আমি। আমি যা বলি তাই করি। তুর্য শুধুমাত্রই আমার। সব কিছুর মাঝে চাচাকে চুপচাপ দেখে অবাক হচ্ছি। তিনি আপন মনে পেপার পড়ছেন, আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিছু বলছেন না যে। অদ্রিজা আমাকে বলল, তোকে আমি তো বাড়ি ছাড়া করব। আমার জায়গায় বসতে চাস? তুর্যের সাথে সাথেই তার গালে দ্বিতীয় চড়টা বসিয়ে দিলেন। বললেন, খবরদার, আমার স্ত্রীকে আর একটা কথা বললে তোমার জিভ টেনে নিব। রাস্তার মেয়ের মতো থাকো। দ্বিতীয়বার যদি এই সাহস করেছো, তবে তোমাকে আমি... তুর্যের কথায় অদ্রিজা মাথা নুইয়ে নিল। আমি কিছু বুঝতে পারলাম না। এবার চাচা বলল, তুর্য বলল, এটা বরং কম হয়ে গেছে। আমি তো এখনো কিছুই বলিনি। আমার কলিজায় হাত দিলে আমি কাউকে ছেড়ে দিব না। তার স্থান কোথায় তাই বুঝিয়ে দিচ্ছি। মাহমুদ ভিলার কাজের লোক হওয়ার যোগ্য নয় যে সে আবার আমার বউয়ের সাথে গলা উঁচিয়ে কথা বলে। আমি অন্তত এটা মেনে নিব না, কখনোই না। বলেই তুর্য আমার হাত টেনে নিয়ে গেলেন। থমথমে পরিস্থিতি বিরাজমান সেখানে। এই ভর দুপুরে এখানে কি করছো? দোলনায় দুলতে থাকা অবস্থায় যুবকের কণ্ঠস্বর শুনে তার দিকে তাকালো মিফতা। যুবককে সে ঠিক চিনতে পারল না। বলল, আপনি কে যে ভর দুপুরে আমার খবর নিতে মরিয়া হয়ে উঠেছেন? মিফতার কথায় চোখ বড় করে নিল বিহান। বলল, আমি ফারহাত আহমেদ বিহান। মিফতা বলল, তো আমি কি করব? আপনি আমাদের বাড়িতে কি করেন? এই তো ঘোরাঘুরি করছি, মিফতা বলল। ঘোরাঘুরি করছেন নাকি চুরি করার ধান্দায় আছেন? হ্যাঁ, আপনার মতো লোকেদের চেনা আছে। প্রথমে ভুলিয়ে বাড়িতে প্রবেশ করবেন, এরপর সর্বশান্ত করে চলে যান। সিকিউরিটি কোথায়? সিকিউরিটি, সিকিউরিটি! এই চোর ডাকাত বাড়িতে আসলো কিভাবে? ফলে জোরে জোরে চিৎকার করতে লাগলো মিফতা। বিহান হাবার মতো তাকিয়ে থাকলো। এরপর মিফতার মুখ চেপে ধরলো। বলল, এই মেয়ে পাগল হলে নাকি? কি বলছো তুমি? মাথা খারাপ নাকি? মিফতা বিহানের হাতে কামড় দিয়ে নিজেকে সরিয়ে নিল। বিহান নিজের হাত মালিশ করছে। মিফতা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনার সাহস তো কম নয়, আমার মুখ চেপে ধরেন। তো কি করব? ষাঁড়ের মতো চেঁচামেচি কেন করছো? মিফতা তাকে রাগ দেখিয়ে বলল, তবে রে, আমাকে ষাঁড় বলা? আজকে আপনাকে আমি... তখনই সেখানে আদ্রিজা আসে। মিফতাকে বলল, কি করছো মিথ্যা? মিফতা তাকে দেখে বলল, দেখো না আপু, এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে। আরে, ডিস্টার্ব কেন করবে? ও আমার ফ্রেন্ড বিহান। বিহান বলল, আদ্রি, এটা তোর বোন, এটা পেতনি। মিফতা বলল, আমাকে পেত্নী বলা? তবে রে, আপনাকে আমি... বলেই বিহানকে দৌড়ানি দিল মিফতা। আদ্রিজা হা করে চেয়ে নিজের কাজে চলে গেল। ধরত্রীর আবছায়ার মতো আমার মনের কোণেও আবছায়া বিরাজমান। আজকের দিনটার বিষাদময় দৃশ্যগুলো ভুলতেও পারছি না। আজকের ঘটে যাওয়া ঘটনাগুলোর তিক্ততা মনের মাঝে উত্তাল ঢেউয়ের সৃষ্টি করছে। তুর্য অন্য কাউকে ভালোবাসে ভাবতেই শিউরে উঠছি। আমার জায়গা কি
হলো না তার মনের কুটিরে? আমার অতীত নিয়ে ভুল ভাবছো মেহু। তার কণ্ঠস্বরে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। তিনি আবার বললেন, বউ, আমাকে ভুল ভেবো না। আমি চুপচাপ থাকলাম। সে আমায় আবার বলল, তোমার নীরবতা আমি মানতে পারি না মেহু। আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি চুপ থাকলাম। এবার তিনি আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন। তার মলিন চেহারার দিকে চেয়ে চোখ সরিয়ে নিলাম। তিনি বললেন, আমি তোমাকে ভালোবাসি মেহু, অনেক বেশি ভালোবাসি। দিনে দিনে তোমাতে আসক্ত হয়ে যাচ্ছি। তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারছি না। তোমাকে ছাড়া আমি শূন্য। আমি শেষ হয়ে যাব মেহু। তার আহত সুর হৃদয়ে উত্থাল পাথাল ঢেউয়ের সূচনা করছে। আমি তাকে বললাম, আপনি অদ্রিজাকে ভালোবাসেন? তিনি বললেন, আসলে মেহু, আমি বললাম, হ্যাঁ অথবা না উত্তর দিন তুর্য। তিনি হাফ ছেড়ে বললেন, আমি ভালোবাসতাম, কিন্তু এখন তার জন্য রয়েছে তীব্র নিন্দা আর ঘৃণা। আমি অবাক হলাম। কি বলছেন উনি? আমি বললাম, আমাকে ক্লিয়ার করে বলবেন তুর্য। যদি আপনার কোনো সমস্যা না হয়। তুর্য আমাকে খাটের ওপর বসিয়ে দিলেন। নিজে ফ্লোরে বসে আমার হাতটা নিজের বুকে নিয়ে নিলেন। এরপরে বললেন, আজ তোমাকে সব বলবো মেহু, কিছুই লুকাবো না আজ। আমি চাই না আমার প্রিয়তম আমায় কোনো রকম ভুল বুঝুক। তুর্য বলতে শুরু করলেন, জানো মেহু, আদ্রিজাকে আমি ভালোবেসেছিলাম, পাগলের মতো ভালোবেসেছিলাম। একটা সরল সোজা মেয়েকে আমি ভালোবেসেছিলাম। ছোট থেকে আমি বাহিরে ছিলাম। যখন আমার বয়স 10, তখন এই পরিবার ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিলাম। এরপর 15 বছর সেখানেই কেটেছে আমার। 15 বছর পর প্রথম যখন দেশে ফিরেছিলাম, তখন আমার মনে ধরেছিল এক সরল সোজা মেয়েকে। দেশের মাটিতে পা রাখার পর প্রথমেই চোখ পড়েছিল সেই মায়াবতী রমণীর দিকে। এরপর আস্তে আস্তে পরিচয়, দুজনের ভাব বিনিময়, এরপর প্রেম। ও আমার চাচাতো বোন, তাই বেশি কাঠখড় পোড়াতে হয়নি। প্রতিটা মুহূর্ত ওর জন্য নিজের ভিতর অজানা টান অনুভব করতাম। আমি আসক্ত হয়ে যাচ্ছিলাম তার মাঝে, তার মায়ায় খুব করে ডুবে গিয়েছিলাম। সেও আমার জন্য পাগল ছিল। এভাবেই চলছিল, কিন্তু কিছুদিন পর মেডিকেলের ক্লাস শুরু হয়ে গেল। আমি আবার চলে গেলাম। কিন্তু কি জানো, মানুষ ক্ষণে ক্ষণে রং বদলায়। ও তাই করলো, বদলে গেল ও। যখন বাহিরে চলে গিয়েছিলাম তখন অধিকাংশ সময়ই আমার মন খারাপ থাকতো। শুধু ওর কথাই ভাবতাম। পড়াশোনা থেকে মন প্রায় উঠেই গিয়েছিল। সারা দিন সারা রাত শুধু ওর সাথেই কথা বলে কাটিয়ে দিলাম। ওকে ছাড়া কিছুই ভালো লাগতো না। বেশ ভালোই কাটছিল দিন। এভাবে চলে গেল 1 বছর। বাড়ির সব লোক জানতো আমাদের কথা। সবাই তো এও ঠিক করে ফেলেছিল যে আমার পড়াশোনা শেষ হতেই আমার আর অদ্রিজার বিয়ে দিয়ে দিবে। তার কথার মাঝেই আমি বলে উঠলাম, এরপর কি হলো? আপনাদের বিয়ে হয়েছিল, আপনি ওই মেয়েকে বিয়ে করেছিলেন। কেমন আপনাদের রিলেশন কেমন ছিল? আপনি কি ওই মেয়েকে? তুর্য আমাকে ধমক দিয়ে বললেন, স্টপ মেহু, স্ট্রেঞ্জ, কি বলছো? সবটা তো আগে শুনবে নাকি? আমি বললাম, বলুন। তুর্য আবার দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, হঠাৎ করে আদ্রিজা বদলে গেল। আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার মেসেজ করলে রিপ্লাই দিত না, কল করলে ধরতো না। আমি পাগলের মতো হয়ে গেলাম। পড়াশোনা তো আগে থেকেই গোল্লায়, টপ 10 থেকে নেমে গেলাম। তারপরও ওর জন্যই পাগল ছিলাম। বাড়িতে ফোন দিলেও তারা কিছু বলতো না, শুধু বলতো এই মেয়েকে ভুলে যেতে। আমি কিছুই বুঝতাম না। আদ্রিজার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, ভালোবাসতাম তো। অনেক দিন কেটে গেল এভাবে। হঠাৎ একদিন জানতে পারলাম আদ্রিজা দেশে নেই, ও নাকি থাইল্যান্ডে চলে গেছে। বিশ্বাস করো মেহু, একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। প্রতিটা মুহূর্ত আমার কেমন গেছে তা একমাত্র আমিই জানি। এরপর হলিডেতে দেশে ফিরলাম। দেশে ফিরে বাবা মায়ের কান ঝালাপালা করে দিলাম। আমার একটাই সুর ছিল, আমি আদ্রিজাকেই চাই। সবাই অনেক বোঝালো, কিন্তু আমি বুঝলাম না। কিছুদিন দেশে থেকে চলে এলাম।
চাচা চাচিও জানো আমায় বারণ করেছিল আদ্রিজাকে যেন ভুলে যাই। কারো কথার কোনো অর্থ বুঝলাম না। আমি অনেকবার আদ্রিজার সাথে যোগাযোগ করতে চেয়েছি, অনেক অনেক রিকোয়েস্ট করেছি আমার সাথে কথা বলতে, কিন্তু কিছুই হয়নি। তবে তুর্য বলে তুর্য দীর্ঘশ্বাস ফেললেন। আমি হা করে তার দিকে চেয়ে আছি। মানুষটা পাগলের মতো ভালোবেসেছে। তুর্য আমার কোলে মাথা রাখলেন। আমি চুপটি করে বসে আছি। আমি বললাম এরপর। তিনি আমার দিকে এক নজর তাকালেন, এরপর বলতে শুরু করলেন। এরপর আর কি, আবার লন্ডন চলে গিয়েছি। পড়াশোনায় মন বসানোর চেষ্টা করেছি, দিনরাত পরিশ্রম করেছি আবার আগের জায়গায় ফিরে যেতে। এর মাঝে আদ্রিজার সাথে যোগাযোগ হয়নি বা আমিও চেষ্টা করিনি। মনের মধ্যে অভিযোগ আর অভিমানের পাহাড় গড়েছি। ওর কি আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে হতো না? ও কি আমাকে ভালোবাসতো না? তার কথা বেশি না ভেবে নিজের পড়াশোনা চালিয়ে গেলাম। তখন তো ফাইনাল ইয়ারে ছিলাম, আর আমি পেরেছিও বটে। জানো মেহু, যেদিন আমি এমবিবিএস শেষ করে দেশের মাটিতে পা রাখলাম, তখনই সে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, কি হয়েছে বলুন। এরপর কি? তুর্য আবার বললেন। আদ্রিজা তখন দেশেই ছিল। জানো না, আকাশ পরিমাণ খুশি হয়েছিলাম। বাড়িতে যে জানতে পেরেছিলাম আদ্রিজা আছে, দৌড়ে ছুটে গিয়েছিলাম ওর কাছে। একটা বছর পর ওকে দেখার জন্য বুকটা ছটফট শুরু করে দিয়েছিল, কিন্তু কখনো ভাবিনি তিনি দীর্ঘশ্বাস ফেললেন, এরপর বললেন। আদ্রিজার বিয়ে হয়ে গিয়েছিল। আমি হা করে তাকিয়ে আছি। কি বলছেন উনি? আমি নিজেই তো অনুভূতি শূন্য হয়ে গেলাম। তিনি আমার দিকে তাকালেন, এরপর বললেন। খুব অবাক হচ্ছে তাই না? খুব আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তিনি এরপর আবার বললেন। করে কেঁদেছিলাম সেদিন। সেদিনই আমার প্রথম আর শেষ কান্না ছিল। ভালোবাসার নামে প্রতারণা করেছিল ও। এরপরে 6টা মাস আমি বোধহয় পাগল থেকে কম ছিলাম না। এরপর আস্তে আস্তে নিজেকে ঠিক করি, কিন্তু আদ্রিজার বিয়ের 1 বছরের মাথায় ওর স্বামী আরিফ ওকে ছেড়ে দিয়েছিল। বলেছিল ও নাকি আমাকে ভালোবাসে, প্রতিদিন নাকি আমার জন্য কাঁদে। জানো, সেদিনও আমি আকাশ থেকে পড়েছিলাম কি বলছে এরা। আদ্রিজা তো তখন বাড়িতেই থাকতো, আমি ততটা পাত্তা দিতাম না। আমি মেডিকেল আর নিজের ক্যারিয়ার নিয়ে বিজি থাকতাম। হঠাৎ করে একদিন আদ্রিজা আত্মহত্যার চেষ্টা করে। সেই ঘটনায় সবাই হতবাক। আমিও তখন নরম হয়ে গিয়েছিলাম। ভালোবাসা তো আমার, আমার প্রথম ভালোবাসা। এরপর আদ্রিজা পাগলামি শুরু করে দিল। প্রতিদিনই কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতো ও। এতে করে ওর জন্য আবারও সেই সুপ্ত অনুভূতিগুলো তীব্র হয়ে উঠত। দাদিমা, মা বাবা, চাচি অনেক বারণ করছিল, কিন্তু আমি শুনিনি। ওর পাগলামি দেখে ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর সব ভুল ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম ও ভালো হয়ে গেছে, কিন্তু এরপর আবারই এতটুকু বলে তিনি আবার চুপ হয়ে গেলেন, নীরবতা পালন করছিলেন। আমি নীরবতা কাটিয়ে বললাম, কি হলো তুর্য, বলছেন না কেন? তার চোখের কার্নিশের অশ্রুকণা জট বেঁধেছে। তিনি নিজেকে সামলিয়ে বললেন। একদিন হসপিটাল থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আগেই বলেছিলাম আসতে লেট হবে। বাড়িতে ফেরার পর হঠাৎ কিছু ভাঙার শব্দ পাই। শব্দ পেয়ে উৎস খুঁজতে উপরে গেলাম। আদ্রিজার ঘর থেকে শব্দটা এসেছিল। এরপর ওর ঘরের সামনে গিয়ে শুনতে পাই ও কারোর সাথে কথা বলছে। হুম, কিন্তু ওর কথা শুনে আমার মনে হয়েছিল আমি আর এই দুনিয়ায় নেই। পরপর এভাবে ঠকিয়েছে আমাকে। আমি বললাম, কি বলছিল ও? বললেন না? বলেন না। তিনি বলেন। ও ওর স্বামীর সাথে কথা বলছিল। ও তাকে বলছিল, আরিফ, কি করছো এখনো তুমি? তোমার কথায় আমি তুর্যের সাথে মিথ্যা ছলনা করে এই পর্যন্ত আসলাম, আর তুমি? আরিফ, আমি প্রেগনেন্ট। বিশ্বাস করো, বিশ্বাস করো মিহু, এইটা শুনে মুহূর্তে ইচ্ছে হয়েছিল আমি আমি তিনি আর বলতে পারলেন না, চুপ হয়ে গেলেন, গা এলিয়ে দিলেন খাটের সাথে। আমি আর কিচ্ছু বললাম না, আমিও নীরব। কি বা বলার আছে?
সব শুনে একদম স্তব্ধ আমি। সব কিছুর পর তিনি আবার বললেন, নিজেকে সামলে ওর কথাগুলো শুনছিলাম। আরিফ ওকে কিছু একটা বলল, যার উত্তরে ও বলেছিল, কি বলছো তুমি? এটা তোমার বাচ্চা আরিফ? কি করে বলি এটা তুর্যের? আমি স্তব্ধ হয়ে যাই মেহু। এরপর আর দাঁড়াতে পারলাম না, চুপ করে সেখান থেকে চলে এলাম। পরদিন সকালে শুনতে পেলাম আরিফ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। তার কথা শুনে অনুভূতি শূন্য হয়ে গেলাম। কি বলছে সে? একটা মানুষ এইভাবে ভালোবাসতে পারে? তিনি আবার বললেন, আদ্রিজা আস্তে আস্তে বদলাতে থাকলো। ও একের পর এক রং বদলের খেলায় নামলো। আমি বিয়ে ক্যান্সেল করে দিলাম। এরপর ওর বিভিন্ন রূপের সাথে পরিচিত হতে থাকলাম। ও আসলে কি চাচ্ছে বোঝার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি বেশ আশ্চর্য হলাম, এই সরল সোজা মেয়েটা এত দুরন্ত চতুর কিভাবে হলো? এই কি সেই আদ্রিজা যাকে আমি প্রথম দেখে প্রেমে পড়েছিলাম? এরপর হঠাৎ ও আবার থাইল্যান্ড চলে যায়। আমিও রং ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি। আস্তে আস্তে ওর জন্য ঘৃণা জমাতে থাকি। দিন কাটতে থাকে আমার। ভালোবাসা জিনিসটাকে আমার ঘৃণা হতো খুব। আমি পাথর হতে থাকি, নিজেকে নিজের মাঝে ব্যস্ত রাখতাম সারাক্ষণ। এরপর তো সব তোমার সামনেই। হঠাৎ করে আমার মাঝে চলে এলে তুমি। বিয়ে হয়ে গেল তোমার সাথে। প্রথমে খুব রাগ হতো, কিন্তু জানি না কখন তোমার মাঝে ডুবে গেলাম। আমি নীরব। কি বলার আছে আমার? তিনি আবার বললেন, মেহু, এখন কি আমায় ছেড়ে চলে যাবে তুমি? আমি নীরব। কি বলার আছে আমার? তিনি আবার বললেন, মেহু, এখন কি আমায় ছেড়ে চলে যাবে তুমি? তার প্রশ্নে থমকে গেলাম। কি উত্তর দেব লোকটাকে? আমি খানিকক্ষণ পর তাকে বললাম, কি করে ভাবলেন এটা? তিনি আমার দিকে প্রফুল্ল নয়নে চেয়ে আছেন। আমার চোখে মুখে এঁকে দিলেন অজস্র চুম্বন। আমি তার হাস্যোজ্জ্বল মুখটা দেখছি। তার হাস্যোজ্জ্বল চেহারাটা বারবার আমায় পাগল বানিয়ে দিচ্ছে। কোনো এক অজানা অনুভূতিতে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। তুর্য আমাকে বললেন, সবাই তো ছেড়ে চলে যায়, এই তিক্ত জীবনের সাথে তুমি কেন জড়াবে? আমি তাকে বললাম, কেন কেন আমাকে সরানোর এত তাড়াহুড়ো কেন? এরপর কাঁদো কাঁদো ফেস করে বললাম, ও বুঝতে পেরেছি, ওই শাকচুন্নি এসছে তো এখন আর আমাকে ভালো লাগছে না। ও তো আপনার। আমি আর বলতে পারলাম না। সূর্য আমার মুখ চেপে ধরলেন। এরপর বললেন, মেহু, আর একটা কথাও বলবে না? কি করে ভাবলে তুমি? তুমি তো আমার জীবনের একমাত্র প্রদীপ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহু, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না আমি। তুমি আমার কাছে মাদক থেকেও বেশি নেশালো। তোমার নেশায় হারিয়ে যাই বারবার। এই নেশা যে আমি ছাড়তে পারবো না। আমার স্নিগ্ধময়ীকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি চুপটি করে বসে রইলাম। সে আমাকে তার বুকে জড়িয়ে নিল। আমি শান্ত মেয়ের মতো গুটিসুটি হয়ে আছি। একমাত্র তার বুকেই রয়েছে প্রশান্তি। আমি যে তার মাঝে নিজেকে হারিয়েছি, তার মধ্যেই আসক্ত হয়ে পড়ছি দিনে দিনে। এরপর তিনি বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি মেহু। আমার পুরোটা জুড়ে তুমি, আমার হৃদ মাঝারে তুমি। আমি চুপ থাকলাম। কিছুক্ষণ পর তিনি বললেন, মেহু, ঘুমিয়ে পড়লে? আমি তাকে বললাম, হুম। তিনি আমার দিকে ঝুঁকে গেলেন। আমি বললাম, কি হয়েছে? তিনি আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর আমি বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আর দেখেননি? সে হেসে ফেললেন। এরপর বললেন, প্রাণ ভরে দেখিব তোমায়, এতেও তৃষ্ণা নাহি মেটে। তোমাতে চাহিয়া আমি সব হারিয়ে। আমি বললাম, হয়েছে, এবার সরেন, ঘুম আসছে। তিনি আমার আরো সন্নিকটে চলে এলেন। বললেন, হুম, আজকে মাফ নেই। আমি বললাম, মানে কি? তিনি বললেন, বাচ্চা বউ নিয়ে এই এক সমস্যা, খালি প্রশ্ন করে। আমি তাকে কপট রাগ দেখিয়ে বললাম, তাহলে যান ওই বুড়িটার কাছে। আমার কাছে কি? আমাকে তো ভালো লাগবে না, এটা তো আমি জানি। এখন আরো কত কি বলবেন? তিনি হঠাৎ অস্থির হয়ে উঠলেন। বললেন, মেহু, এগুলো বলো না প্লিজ, আমার সহ্য হয় না। আমি তোমাকে ভালোবাসি। আমি চুপ করে রইলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন,
তোমার নীরবতা আমাকে পোড়ায়। আমি তাকে বললাম, অনেক রাত হয়েছে, এখন ঘুমান। তিনি বললেন, আজকে না ঘুমালে হয় না? আমি বললাম, না ঘুমালে হয় না মানে? জেগে কি করব? তিনি বললেন, কত কিছুই তো করা যায়। তার কথার মানে বুঝতে বেশি কষ্ট হলো না আমার। চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেল। তাকে ধমক দিয়ে বললাম, চুপচাপ শুয়ে থাকেন, আর একটাও শব্দ না। তিনি হাসলেন, এরপর বললেন, বউটা আমার বড্ড পাজি, সব বুঝেও না বোঝার ভান ধরে। আমি চুপ করে শুয়ে থাকলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো মিফতা। তার প্রতিদিনের মতো এক মগ কফি হাতে চারপাশের পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে নিল সে। সদর দরজার দিকে চোখ পড়তেই দেখলো যুবক ক্লান্ত হয়ে বাড়িতে প্রবেশ করছে। পরনের গেঞ্জিটা ঘেমে একাকার, তার ঘর্মাক্ত শরীর হয়তো জগিং করে এসেছে। মিফতা তার দিকে তাকিয়ে থাকলো। যুবক বাড়িতে প্রবেশ করলো। মিফতা ভাবতে থাকলো, ছেলে মানুষ এত সুন্দর হয় কি করে? এই ছেলেকে না দেখলে তো সে জানতেই পারতো না। পাখির কুঞ্জন আর নিত্যদিনের কোলাহলের শব্দে ঘুম ভেঙে গেল। রোজকার মতোই নিজেকে তার বাহুডোরে আবদ্ধ অবস্থায় দেখলাম। সে এখনো ঘুমিয়ে আছে। নিজেকে তার থেকে আলাদা করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি নাস্তা তৈরি করছে। শ্বশুর আর চাচা খবরের কাগজ পড়ছে। দাদি বসে আছে সোফায় আর সাথে পান চিবোচ্ছে। আমি রান্নাঘরে চলে গেলাম। আমার শাশুড়ি আমায় দেখে বললেন, তুই এখানে কেন? কিছু লাগবে? আমি বললাম, না, দাও, আমি হাতে হাতে কাজ করি। তিনি আমায় চোখ গরম করে বললেন, কি বলি তুই? কি করবি? আমি বললাম, এইভাবে দেখছো কেন? তুমিও এবারের বউ, আমিও এবারের বউ, তা আমি কাজ করলে দোষের কি? তিনি হেসে ফেললেন, বললেন, কাজ করার সময় আছে মা। যতদিন আমি আছি আমার এই লক্ষ্মী বউটাকে কাজ করতে হবে না। হঠাৎ তৃতীয় ব্যক্তি মাঝে বলল, বারে কেন আমরা করতে পারি না? দেখলাম বিন্দু এসেছে। ওই কথাটা বলল। আমার শাশুড়ি চাচিকে বলল, দেখলে তো বউ এসেছে বাড়িতে। আমি বললাম, এখন তোমরা যাও, আজকে আমি আর ভাবি রান্না করব। বিন্দু বলল, ঠিক, কিন্তু তুমি আমাকে ভাবি বলবে না, আমার নাম ধরে ডাকবে। আফটার অল আমরা প্রায় সমবয়সী। আমি বললাম, সময় লাগবে। বিন্দু হাসলো। আমি আর বিন্দু দুই শাশুড়িকে রান্নাঘর থেকে জোর করে বের করে দিলাম। আজকে আমরা রান্না করব। আহতা বারবার মধুকে কল করে যাচ্ছে, কিন্তু মধু ফোন ধরছে না। তাতে করে সে খুব চিন্তিত। কি হলো মেয়েটার? গতকাল পর্যন্ত তো ভালোই ছিল, কিন্তু আজ হঠাৎ কি হলো? একদিকে যেমন মধুকে নিয়ে তার চিন্তা হচ্ছে, অন্যদিকে তার উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। ফোনটা কেন ধরছে না সে? চুপ করে দাঁড়িয়ে আছি। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। আমি আর বিন্দু তাদের মুখের দিকে তাকিয়ে আছি। কি জানি তাদের রান্না ভালো লেগেছে কিনা। সূর্য এখনো আসেননি। তিনি কি ঘুম থেকে ওঠেননি? আমার ভাবনার মাঝে আমার কানে ফিসফিসিয়ে বললেন, আমাকে ফাঁকি দিয়ে উঠে এসেছো তাই না? এর শাস্তি কিন্তু পেতে হবে। আমি চুপ। তিনি চেয়ার টেনে বসে পড়লেন। আমি প্লেট এগিয়ে দিলাম। দাদি বললেন, সূর্য তার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, অন্য মানুষ মানে? দাদি ইশারায় আমাকে দেখিয়ে দিলেন। আমি মাথা নুইয়ে আছি। সূর্য খাবার মুখে পুরে বললেন, ভালোই হয়েছে, কিন্তু রান্নাঘরে গিয়েছো কাকে জিজ্ঞেস করে? বুঝেছি, তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখতে হবে। অনেক সাহস হয়ে গেছে। যদি কোনো একটা দুর্ঘটনা হতো তখন কি করতে? সবাই তার কথায় হাসছে। আমি মাথা নিচু করেই আছি। তিনি আমাকে টান দিয়ে তার পাশের চেয়ারে বসিয়ে দিলেন, বললেন, তুমিও বসো, খেয়ে নাও। সবাই হাসছে আর আমি লজ্জায় লাল হচ্ছি। অদ্রিজা নিচে এলো। একটা চেয়ার টেনে বসে পড়ল সে, কিন্তু তৎক্ষণাৎ সূর্য সেখান থেকে চলে গেলেন। বললেন, মেহু, আমার খাবারটা ঘরে নিয়ে এসো। আমি অবাক, কিছু বললাম না। শাশুড়ির দিকে তাকালাম। তিনিও ইশারায় বললেন উপরে যেতে। আমি দুটো প্লেট হাতে উপরে চলে গেলাম। বিহানের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে মিফতা। কি বলছে লোকটা? মন চাচ্ছে লোকটার নাক বরাবর একটা ঘুষি মেরে দিতে। নিজের ইচ্ছায় সায় দিল সে। হঠাৎ সবার অগোচরে বিহানের নাকে একটা ঘুষি মেরে বসল সে। বিহানের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে মিফতা। কি বলছে লোকটা? মন চাচ্ছে লোকটার নাক বরাবর একটা ঘুষি মেরে দিতে। নিজের ইচ্ছায় সায় দিল সে। হঠাৎ সবার অগোচরে বিহানের নাকে একটা
ঘুষি মেরে বসলো সে। বিহান চিৎকার দিতে নিয়েও চুপ হয়ে যায়, নাকে হাত দিয়ে মিফতার দিকে তাকায়। মিফতা তাকে বলে, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু এবার চোখও উপড়ে ফেলবো। বিহান বলল, একবার পাই দেখো তোমার কি অবস্থা আমি করি। রুমে এসে দেখলাম খাটের সাথে হেলান দিয়ে চোখে হাত দিয়ে শুয়ে আছেন তুর্য। আমি খাটের একপাশে বসে পড়লাম। আমার উপস্থিতি টের পেয়ে তিনি বললেন। মেহু, আমি শব্দটি বের করলাম। তিনি বললেন, রান্নাঘরে কেন গিয়েছো? আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। আশ্চর্য তো, আমি কি আর কখনো রান্নাঘরে যাইনি? বাড়িতে তো বেশিরভাগ সময় আমি রান্নাই করেছি। সূর্য বললেন, কথা বলছো না মেহু? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আমি বললাম, রান্নাঘরে গেলে কি এমন হয় তুর্য? আপনার তো হাইপার কেন? সে আমার সন্নিকটে এসে বসলো। আমার দুগালে হাত রেখে বলল, আমার অনেক সমস্যা হয় যখন দেখি আমার মেহু পরিটা আমায় দূরে ঠেলে দেয়, তখন আমার খুব কষ্ট হয়। আমি তাজ্জব বনে গেলাম। কি বলছে লোকটা? কখন তাকে দূরে সরিয়ে দিলাম? আমি তাকে প্রত্যুত্তরে বললাম, আমি আপনাকে কখন দূরে ঠেলে দিলাম তুর্য? কি বলছেন? তিনি বললেন, এই যে সকালে উঠে আমায় রেখে চলে যাও। আমি বললাম, তো কি করব? তিনি বললেন, একদম পা দুটো ভেঙে টুকরো টুকরো করে দিব। বেশি সাহস হয়ে গেছে তোমার। আমাকে না বলে ঘুম থেকে উঠা, রান্নাঘরে যাওয়া, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে মেহু পরি। আমি তাকে সরিয়ে দিলাম। বললাম, আপনার আজে বাজে কথা বাদ দিন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবাসি মেহু, অনেক বেশি ভালোবাসি। আমার ঠোঁটের কোণে প্রশান্তের হাসি ফুটে উঠল। এই মানুষটা আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। তুর্য বিয়ে করছে, আমাকে জানালে না কেন? তোমার কথায় এত দূর এলাম, আর তুমি তুমি আমার চাওয়া পাওয়া কোনো কিছুর মূল্য দিলে না। কেন করলে? কেন করলে বলো? তোমার জন্য নিজেকে শেষ করে দিলাম, আর তুমি তুমি আমার সব খুশিতে পানি ঢাললে। সামনের ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল আদ্রিজা। ব্যক্তিটি আপন মনে সিগারেটের ধোঁয়া নিতে ব্যস্ত। লোকটি তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করিস না, সব হবে। আদ্রিজা আরো উত্তেজিত হয়ে গেল, বলল, সব হবে মানে? তুর্য ওই মেয়েটাকে ভালোবাসে, ওই মেয়েকে সরাবে কি করে? ওকে ছাড়া তো তুর্য কিছুই বোঝে না। লোকটি তার দিকে ভ্রু কুঁচকে তাকালো, বলল, আদ্রিজা, কবে থেকে তুর্যের জন্য পাগল হলি তুই? আমার সামনে এত নাটক করতে হবে না, চুপচাপ বস, কাজের কথা বল। আদ্রিজা হাসলো, বলল, ওকে হাত করতে পারলেই তো সবকিছু আমাদের। ওকে তো আমার চাই। আমার লাইফ সেট করতে হলে ওকে চাই। লোকটি বলল, তা তো হবেই, সময় হয়ে এসেছে সব বদলা নেওয়ার। খালি আর একটা দিনের অপেক্ষা, এরপর সব আমাদের। কিন্তু একটা কথা বলতো আমাকে। আদ্রিজা বলল, কি বলো? ব্যক্তিটি বলল, ব্যবসায়ে এত লস কিভাবে? এত মেয়ে পাঠাই, তাদের নিয়ে কি করিস? আদ্রিজা বলল, এত মানে কি বলছো? গত 1 বছরে তো 3-4টা পাঠালে। ব্যক্তিটি বলল, কি মাথা নষ্ট তোর? এতগুলো মেয়ে কি করলি? আদ্রিজা হেসে বলল, ওইট ওইট ওইট, বুঝতে পারছি চালটা। আমার মনে যা সন্দেহ ছিল তাই। এই নারী পাচারের ব্যবসাটা না অনেক রিস্ক। এবার বুঝতে পারছি কোথায় কি হচ্ছে। আদ্রিজা হাসলো, যাতে রয়েছে পাহাড় সমান রহস্য। আমার ফোন ধরছো না যে? তোমার সাহস তো কম না, আমাকে ইগনোর করছো তুমি? এত সাহস পাও কোথা থেকে? রাগে ফুঁসতে ফুঁসতে মধুকে বলল আহতাব। মধু নির্বিকার, সে চুপ করে দাঁড়িয়ে আছে। আহতাব মধুর কোনো প্রত্যুত্তর না পেয়ে আরো রেগে গেল, দেয়ালে ঘুষি দিয়ে বলল, মধু, আমার কিন্তু একেবারেই ভালো লাগছে না। মধু দীর্ঘশ্বাস ফেলল। আহতাব মধুর সন্নিকটে এসে বলল, কি হয়েছে তোমার? একটা সপ্তাহ ধরে আমার সাথে কথা বলছো না? পাগল হয়ে যাচ্ছি মধু। মধু আহতাবের মুখশ্রীর দিকে তাকিয়ে থমকে গেল। এত প্রফুল্ল মানুষটা একদম চুপসে গেছে। মধু মিনমিনিয়ে বলল, আমায় ভালোবাসে না আহতাব? হঠাৎ মধুর এই প্রশ্নে আহতাব অবাক হলো, বলল, হঠাৎ এই প্রশ্ন করছো যে? মধু বলল, আপনি উত্তর দিন আহতাব, হ্যাঁ নাকি না? আহতাব বলল, হ্যাঁ, ভালোবাসি তোমাকে। আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে মধু। আমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি।
মধু তাচ্ছিল্যের হাসি দিল, বলল, আপনার ভালোবাসা আমি বিশ্বাস করতে পারছি না আতাফ। সেই ক্যামেরা বন্দি লোকটি কি আপনি? আহতাব মধুর কথা বুঝতে পারল না, বলল, কি বলছো মধু? কি বলছো তুমি? মধু পাগল হয়ে গেলে নাকি? মধু বলল। আমি কেন পাগল হব আতাফ? এরপর আহতাফের সামনে নিজের মোবাইল ফোনের পর্দা তুলে ধরল, এরপর বলল, তাহলে এটা কি আতাফ? কেন করলেন এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমার সাথে ভালোবাসার নামে প্রতারণা কেন করলেন? আহতাব মধুর ফোনের ভিডিওটি দেখে অবাক, এটা মধুর কাছে গেল কিভাবে? আর কেই বা করলো এই ভিডিওতে আহতাব কাউকে স্পষ্ট কণ্ঠে বলছে, এবার মধুকে ধরেই রুস্কে পাবো, আর কিছুদিনের মধ্যেই তা করব। আহতাব চুপ করে থাকলো। মধু চোখের অশ্রু মুছে বলল, কেন ধোকা দিলেন আমায় আতাফ? কেন এমন করলেন? আবার দিয়ে আপনার কি কাজ বলুন আমায়। এভাবে আমার সাথে প্রতারণা না করলেও পারতেন, সোজা বললেই তো হতো। মধুর কথায় আহতাবের ভাবভঙ্গির কোনো পরিবর্তন দেখা গেল না। আহতাব চুপ করে থাকলো। মধু আহতাবের নীরবতা সহ্য করতে পারলো না, দৌড়ে সেখান থেকে প্রস্থান করলো। আহতাব মধুর যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললো, এরপর বলল, চাইলেই তোমাকে আমি সব বলে দিতে পারি, কিন্তু আমি যে সঠিক সময়ের আশায় আছি। আমার যে পুরনো কিছু হিসেব আছে, যা সুদে আসলে পূরণ করতে হবে। না পারলে আমি শান্তি পাচ্ছি না। আমি তোমায় নিজের থেকেও বেশি চাই, তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি খুব তাড়াতাড়ি সবকিছু জানতে পারবে। দীর্ঘশ্বাস ফেলে আহতাব মোবাইলটা বের করে ডায়াল করে একটা নাম্বারে। আমরা কালই চলে যাব তুর্য। প্রশ্ন করলাম তুর্যকে। তুর্য আমার দিকে তাকিয়ে বললেন, কালই যাব, সব কিছু প্যাক করো। আমি বললাম, কাল না গেলে হয় না। তিনি আমার দিকে ভ্রু কুচকে তাকালেন, বললেন, কি ব্যাপার? ফোনে কল এলো। সে ফোন রিসিভ করে বারান্দায় চলে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সে আসলো, মুখে তার মলিনতা। আমি বললাম, কে ফোন করলো? তিনি বিছানায় গা এলিয়ে দিয়ে বললেন, জমির আলপথ ধরে হাঁটছি, চারদিকে সোনালি সমাহার, দেখতে বেশ ভালোই লাগছে। ঠোঁটের কোণে প্রশান্তের হাসি ফুটে উঠেছে আমার। একজোড়া নয়ন যে আমার দিকে তাকিয়ে তা খেয়াল করলাম না। আমি সামনে এগোচ্ছি, কিন্তু হঠাৎই থেমে গেলাম। আমায় থামিয়ে দিলেন তুর্য। আমি তার দিকে তাকালাম, তিনি আমার দিকেই তাকিয়েছিলেন। তিনি আমাকে বললেন, আর কত দূর যাবে মেহু? সন্ধ্যা হয়ে যাবে তো বাড়ি ফিরতে। হোক না, চলুন না আর একটু হাঁটি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, না আর না, এবার বাড়ি চলো। তাকে অভিমানী সুরে বললাম, আপনি আমার একটা কথাও শোনেন না তুর্য। কিছু বলার আগেই বারণ করে দেন। এমন কেন করেন আপনি? কতদিন পর এলাম এখানে। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি কি আজ চলে যাচ্ছ নাকি? কাল আবার বের হতে পারবে তো? আমার ভালো লাগছে না মেহু, মাথাটা প্রচুর ধরে আছে। তার কাতর কণ্ঠধ্বনি শুনে অস্থির হয়ে উঠলাম। বললাম, আপনি আগে বলবেন না? চলুন, বাড়ি চলুন তো তাড়াতাড়ি। খুব বেশি ব্যথা করছে? হেঁটে যেতে পারবেন? সে আমার কথায় হাসছে। আমি অবাক হচ্ছি, লোকটা হাসছে কেন? কি হলো আবার? তিনি আমাকে বললেন, মেহু, আমাকে অনেক ভালোবাসো তাই না? আমি চুপ হয়ে গেলাম, কিচ্ছু বললাম না। তিনি আমার নীরবতা দেখে বললেন, মেহু, তোমার নীরবতা আমাকে পোড়ায়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। তিনি বললেন, এভাবে দেখো না বউ, কিছু একটা করে ফেলবো, কিন্তু পরে আমার দোষ নেই। লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। কি বলছে কি লোকটা? একটুও লজ্জা শরম নেই নাকি? রাস্তায় দাঁড়িয়ে কি বলছে? আমি তাকে কপট রাগ দেখিয়ে বললাম, আপনি খুব নির্লজ্জ তুর্য। বাড়ি চলুন তো এখন। তিনি হাসলেন, বললেন, নির্লজ্জ তো তোমার জন্যই বউ, একটু তো এমন হতেই হবে, না হলে বউয়ের আদর পাবো না তো। আমি তাকে বললাম, চুপ করুন তো, এখন চলুন। বলেই হাঁটা শুরু করে দিলাম। তার সাথে আর কথা বললাম না। দুপুরের দিকেই আমাদের বাড়িতে চলে এসেছি আমি আর তুর্য। গতকাল রাতে মা ফোন করে বলেছিলেন মধুর বিয়ে। অবাক হয়েছিলাম যে এই বিয়ে 1 মাস পরে হওয়ার কথা, তা এখন। মা বলেছিলেন হঠাৎ করে নাকি ছেলে বলেছে এখন বিয়ে করবে। কিছু বুঝতে পারিনি আমি। মা আমাদেরকে চলে আসতে বললেন। তুর্য তো আসবেনই না, অনেক বলে কয়ে রাজি করানো হয়েছে তাকে। আমার শাশুড়ি সহ সবাই হলুদের আগের দিন আসবে বলেছেন। আমি আর উনি 2 দিন আগেই চলে এসেছি, কিন্তু বারবার আমার মনে একটাই ভয় হচ্ছে, সে কি আমায় চিনতে পারবে? তুর্য আর আমি বাড়িতে চলে এলাম।
তার সাথে কাটানো মুহূর্তগুলো আমার জন্য উপহার। তার সাথে যে এইভাবে জড়িয়ে যাব কখনোই ভাবতে পারিনি। মানুষটা সত্যিই অদ্ভুত। বাড়িতে প্রবেশ করতেই মা এগিয়ে এলেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমার কাছে এসে মা বললেন। মায়ের কথা শুনে আশ্চর্য হলাম। কি বললো মা? আমি বললাম, কি বলছো তুমি? কি হয়েছে ওর? বিয়েতে কি ওর মত নাই? মা আমাকে বললেন। আমি তুর্যের দিকে একবার তাকালাম। তিনি আমাকে শান্ত হতে বললেন। এরপর আমি আর তুর্য মধুর ঘরে গেলাম। মধু দরজা আটকে বসে আছে। আমি অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ও শুনছেই না, কিছু বলছেও না। কি করব এখন? তুর্যের দিকে তাকালাম। আমার নেত্রকোণে জল এসে জমা হয়েছে। তুর্য আলতো করে তা মুছে দিয়ে বললেন, কেতো না পাগলি। এরপর তিনি দরজা ধাক্কা দিলেন। মধুকে বললেন, এই যে শালিকা, এইভাবে দরজা আটকে বসে আছো কেন? এটা কি তোমার সমস্যার সমাধান? উপাস থেকে কোনো শব্দ এলো না। তিনি আবার বললেন, এর কোনো মানে আছে মধু? দরজা তো খুলবে, কত দূর থেকে তোমার জন্য এলাম। মধু এখনো কিচ্ছু বলছে না। আমি কেঁদেই ফেললাম। বললাম, দরজা খোল মধু, কি হয়েছে আমার বোনটার? মধু কথা বলছে না। আমি উত্তেজিত হয়ে গেলাম। তুর্যকে বললাম, তুর্য, ও খারাপ কিছু করে বসেনি তো? ওকে দরজা খুলতে বলুন তুর্য, প্লিজ ওকে দরজা খুলতে বলুন। তুর্য আমার অস্থিরতায় অস্থির হয়ে পড়লেন। জোরে ধমক দিয়ে বললেন, মধু, দরজা খুলবে নাকি আমি ভেঙে ফেলবো দরজাটা? হঠাৎ করেই মধু দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকেই মধুকে জড়িয়ে ধরলাম, কেঁদে ফেললাম। মধুও কেঁদে দিল। আমি বললাম, কি হয়েছে আমার পাগলি বোনটার? এইভাবে দরজা বন্ধ করে বসে আছিস কেন? কি সমস্যা? মধু কেঁদেই চলেছে। কান্নার জন্য কথা বলতে পারছে না। আমি ওকে শান্ত করলাম, বিছানায় বসিয়ে দিলাম। চেহারার বেহাল অবস্থা। কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে। বারবার হেঁচকি তুলে কাঁদছে। কি হলো ওর? আমি মধুকে বললাম, কি হয়েছে তোর? এমন করছিস কেন বোন? এমন করছিস কেন বোন? বিয়েতে রাজি না? বিয়ে ক্যান্সেল করতে হবে? ও আমাকে জড়িয়ে আবার কেঁদে ফেললো। আমি ওকে শান্ত হতে বললাম, শান্ত হ মধু, কি হয়েছে তা তো বলবি। মধু বলল, আহতাব আমার সাথে প্রতারণা করেছে। ও আমাকে ঠকিয়েছে। নিজের লাভের জন্য ও যা ইচ্ছে তাই করতে পারে। ও আমাকে ভালোবাসে না। বেশ অবাক হচ্ছি। ওর কথার কোনো আগামাথা বুঝতে পারছি না। এরপর আমি বললাম, কি বলছিস তুই? সব খুলে বল দেখি। মধু বলল, ও আমাকে ধোঁকা দিয়েছে। তুর্য পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মধুকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মধু, স্পষ্ট করে বলবে? এরপর মধু বলতে শুরু করলো, বিহান, কোথায় তুই? আদ্রিজার চিৎকারে তার সামনে উপস্থিত হলো বিহান। বলল, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন আদ্রি? আদ্রিজা তাকে বলল, আহাফাত বিয়ে করছে, জানিস? বিহান শান্তভাবে বলল, ওহো, ভালো তো, তাহলে আর কি করুক না। আদ্রিজা তার সামনে থাকা পানির গ্লাসটা ফেলে দিল। এতে করে বিকট এক আওয়াজ শুনতে পাওয়া গেল। আদ্রিজার আগে ফুঁসতে ফুঁসতে বলল, করুক মানে? জানিস ও কাকে বিয়ে করছে? ও তুর্যের বউয়ের বোনকে বিয়ে করছে। তোকে আমি কি করতে রেখেছি বলতো? ঘটনা এত দূর গেল, অথচ কিছুই জানলাম না। কি করে হলো এত সব? কোথায় থাকিস তুই? কোনো খবর রাখিস না এসবের? বিহান বলল, আমি কি করে জানাবো? আমি কি দেশে ছিলাম নাকি? আদ্রিজা প্রকট রাগ দেখিয়ে বলল, তুই কি জানিস বলতো? তোকে দিয়ে আমার কিছুই হবে না, যা করার আমাকেই করতে হবে। বিহান বলল, রেগে যাচ্ছিস কেন? আমি তো কিছুই জানি নাকি, বল। আদ্রিজা শয়তানি হাসি দিয়ে বলল, এবার যা করার সে করবে, আমি কিছুই করব না। ওকে তো বিয়ে করতে আমি দেবই না, ওর জীবনটাও আমি কেড়ে নেব। আমার কোনো কিছুতে হাত দেওয়া আমি একদম পছন্দ করি না। বিহান হা করে তাকিয়ে থাকলো রমণীর দিকে। রমণীর কথা তার বোধগম্য হলো না। বিহান বলল, এখন কি করবি? আদ্রিজা হেসে বলল, দেখেই যা কি করি। মধুর কথায় আমি আকাশ থেকে পড়লাম। কি বলছে ও? ঘটনা এত দূর, তার মানে সে জেনে গেছে সব। আমার হাত পা ক্রমাগত ঠান্ডা হয়ে আসছে। হিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেমন যেন অস্থির হয়ে যাচ্ছি। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। আমি দৌড়ে তুর্যের নিকটে চলে গেলাম। তাকে জাপটে নিলাম। তার বুকেই তো আমার প্রশান্তি। তাকে জড়িয়ে বললাম, আমার খুব ভয় করছে তুর্য, আমার খুব ভয় হচ্ছে। বলে নিজের শরীরের ভার ছেড়ে দিলাম। চোখ খুলতেই
নিজেকে তার বাহু ডোরে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করলাম। আমাকে জাপটে ধরে রেখেছেন তিনি। চোখে মুখে তার অস্থিরতা, একেবারে বেহাল অবস্থা। মা বাবা সহ সবাই দাঁড়িয়ে আছে সামনে। এতে তার কোনো হেলদোল নেই। আমাকে চোখ খুলতে দেখেই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন তিনি। আমার চোখে মুখে এঁকে দিলেন অজস্র চুম্বন। এরপর অস্থির কণ্ঠে বললেন, মেহু, তুমি ঠিক আছো তো? তার কাণ্ডে একদিকে লজ্জায় লাল হয়ে যাচ্ছি, অন্যদিকে ভয় নামক জিনিসটা মাথায় নাড়া দিচ্ছে। হঠাৎ করেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই ভয়ানক দৃশ্য যে আমার চোখে ভাসছে। সূর্য আমাকে শান্ত হতে বললেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মেহু, তুমি শান্ত হও তো, এতটা অস্থির হয়েও না। আমি চুপটি করে তার বুকে মাথা রেখে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর হঠাৎ ঘরের মানুষের সংখ্যা বেড়ে গেল। ও বাড়ির সবাই চলে এসেছে। শ্বশুর শাশুড়ি সবাই, দাদি সহ সব চলে এসেছে। আমি তো অবাক, কি হলো? আমার শাশুড়ি এসে আমার পাশে বসলেন। তিনি দূরে সরে গেলেন। আমার শাশুড়ি বললেন, কি হয়েছে তোর মা? আমি চুপ করে থাকলাম। আমার শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আমি চুপ, বেশ অস্বস্তি বোধ করছি। দেখলাম মধু দরজার পাশের এক কোণে দাঁড়িয়ে আছে। মা বাবার দিকে তাকালাম। মা চোখের ইশারায় আমাকে শান্ত হতে বললেন। কিছুক্ষণের মাঝেই সবাই হট্টগোল শুরু করে দিল। এক একজনের এক এক প্রশ্ন। আমি কি করে উত্তর দেই? সবার শরগোলের মধ্যেই তুর্য জোর কণ্ঠে বললেন, সবাই স্টপ প্লিজ, আর একটা কথাও না। সবাই শান্ত হয়ে গেল। না হয়েই বা উপায় কি? তার গর্জনকে খেয়ে না ভয় পায়। তিনি আবার বললেন, ও অসুস্থ হয়ে পড়েছে। ও কেমন আছে এখন তা জিজ্ঞেস না করে তোমরা তোমাদের কথা নিয়ে পড়ে আছো, এই জন্য এসেছো নাকি? কেউ কোনো আওয়াজ করলো না। তিনি বললেন, সবাই এখান থেকে যাও, ওকে রেস্ট নিতে দাও। সবাই এক এক করে বেরিয়ে গেল। আমার শাশুড়ি মা, আমার মা, চাচি শাশুড়ি আর দাদি রয়ে গেলেন। তুর্য দরজার কাছেই দাঁড়িয়ে আছেন, অপর পাশে মধু। এরপর তুর্য কাউকে কল করে আসতে বললেন। আমি কিছুই বুঝতে পারলাম না। তিনি দ্রুত পায়ে আমার কাছে এসে বসলেন। বললেন, তোমার কিছুই হবে না বউ, মনে সাহস রেখো, আর সব সত্যি বলবে কিন্তু। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। চুপ করেই থাকলাম। পিন পিন নীরবতা বিরাজমান। আমি তার বুকে মুখ লুকিয়ে আছি, কারণ সামনের ব্যক্তিটিকে দেখে ভয় হচ্ছে খুব। লুকিয়ে লুকিয়ে চলতে চাইলেও কেন এরা সামনে চলে আসছে? তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। না দেখলেও বুঝতে পারছি লোকটা আমার দিকে চেয়ে আছে। তুর্য আমাকে ডাক দিলেন। আমি কোনো প্রতি উত্তর করলাম না। চুপচাপ তার বুকেই মাথা গুজে থাকলাম। তিনি আমার মাথা উঠিয়ে দিলেন। এরপর আমার গালে আলতো করে হাত রেখে বললেন, ভয় নেই, তুমি সত্য বলো, তুমি কি কি জানো? তার কথা শুনে সামনের দিকে তাকালাম। সেও আমার দিকে তাকিয়ে। আমি মাথা সরিয়ে আবার তুর্যকে জড়িয়ে ধরলাম। বললাম, আমার ভালো লাগছে না তুর্য, আমি বাড়ি যেতে চাই তুর্য। আমার এখানে এক মুহূর্তও ভালো লাগছে না, আমাকে নিয়ে চলুন তুর্য। আমি এক প্রকার অস্থির হয়ে উঠলাম। তিনি আমাকে শক্ত করে বললেন, আমি আছি তো, তাই না? তুমি সত্য বলো মেহু, কি জানো তুমি? আইমান স্যার কি করে মারা গেছেন? ওই দিন কলেজে কি হয়েছিল? তার কথা শুনে আবারও সেই দৃশ্য চোখের সামনে চলে এলো। আমি ভয় চুপসে গেলাম। তুর্য আমাকে খাটের উপর বসিয়ে দিলেন। এরপর এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দিলেন। আমি পুরোটা একসাথে ঢকঢক করে গিলে ফেললাম। এরপর তিনি বললেন, এবার বলো, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো, তাই না? আমাকে বিশ্বাস করো না? তার কথায় কিছুটা সাহস পাচ্ছি। এই লোকটা তো আমার একমাত্র ভরসা। সামনের দিকে তাকালাম। আহতাফ আমার দিকে তাকিয়ে আছে। আমি এরপর বলতে শুরু করলাম, ওই দিন কলেজ ছুটির পর আমি আর মুন দোতলায় লাইব্রেরিতে গিয়েছিলাম। একটা বই জমা দিতে গিয়েছিল মুন। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। মুন আমাকে ওর সাথে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎই প্রিন্সিপাল স্যারের রুম থেকে কিছু একটা ভেঙে ফেলার শব্দ শুনতে পেলাম। আমি আস্তে আস্তে সেখানে গিয়ে দাঁড়ালাম। দরজা বন্ধ করা ছিল। স্যার জোরে জোরে কথা বলছিলেন কারোর দিকে। এরপর আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। জানলার কাচের ফাঁক দিয়ে দেখলাম স্যার একটা মেয়ের সাথে চিল্লিয়ে কথা বলছিলেন। মেয়েটা স্যারের কথায় হাসছিল। আমি কারো কাছে গেলে শুনতে পেলাম স্যার বলছিল,
আদ্রিজা, তুমি আমার ছেলের বান্ধবী, তোমাকে আমি ভালো মেয়ে হিসেবে জানি, কিন্তু ভাবতেও পারিনি এতটা জঘন্য তুমি। এতটা জঘন্য মানুষ কি করে হয়? তুমিও তো একটা মেয়ে নাকি? এভাবে মেয়েদের জীবন নিয়ে খেলে তোমার কি? স্যারের কথায় আদ্রিজা বলল, স্যার, এত নীতি কথা শুনতে আমি আসিনি তো। ভালোই ভালোই বলছি, মেনে যান। ব্যবসায় 20% আপনাকে দিব। স্যারের কথায় আদ্রিজা বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে এই জঘন্য কাজ করতে বলছিস? অবশ্যই তোর মতো মেয়েদের থেকে এর বেশি আশা করা যায় না। তোর নামে আজকে আমি মামলা দেব। আদ্রিজা স্যারকে থামিয়ে দিয়ে বলল, কুল ডাউন স্যার, কুল ডাউন। এত উত্তেজনা কেন? আপনাকে না হয় 30% দেব। প্রতিদিন 10টা করে মেয়ে আপনি কলেজ থেকে দিবেন। স্যার ওকে বলল, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, দাঁড়াও এখনই থানায় ফোন দিচ্ছি। বলে স্যার ফোনটা নিতেই আদ্রিজা আমি আর বলতে পারলাম না, অস্থির হয়ে গেলাম। সূর্য আমাকে তার কাছে টেনে নিলেন, এরপর বললেন। আমি শান্ত হলাম। এরপর আবার বলতে নিলাম। আদ্রিজা স্যারের ফোনের লাইন কেটে দিল, বলল, আজকে আপনার কলেজে 5 থেকে নিয়ে যাচ্ছি, কাল লোক পাঠাবো, সময় মতো 10টা দিয়ে দেবেন। স্যার বললেন, তোকে পুলিশে দেব। আদ্রিজা হয়তো এত রেগে গেল, ওর হাতে কি যেন একটা ছিল, ওটা দিয়ে স্যারের মাথায় আঘাত করতেই স্যার, আমি আর বলতে পারলাম না। আমার কথার মাঝে আরেকজন ব্যক্তি চিৎকার করে উঠল। তার চিৎকারে রয়েছে হাহাকার, প্রিয়জন হারানোর হাহাকার। বাবা মা যে কতটা দামি তা বোঝাই যাচ্ছে। আহতাফ চিল্লিয়ে বলল, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। তার হুয়াঙ্কারে আমি ভয় পেয়ে গেলাম। পুরো বাড়ি কেঁপে উঠল। আমি তুর্যকে জড়িয়ে ধরলাম। তিনি আমাকে শান্ত করার চেষ্টা করছে। দরজার এক কোণে দাঁড়িয়ে আছে মধু, খাটের পাশে দাঁড়িয়ে আছে রাহাত আর বিন্দু। রাহাত এগিয়ে এসে বলল, ভাবি, আমাকে ক্ষমা করবেন। আমি ভাইয়ের কথায় আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। জানেন, তখন বাধ্য ছিলাম আমি। আমার সামনে শর্ত রেখেছিল, বলেছিলাম আপনাকে এনে দিতে পারলে বিন্দুকে দিবে, না হলে আমি বিন্দুকে হারাবো। বাধ্য ছিলাম আমি। রাহাতের কাকুতি শুনে অবাক হলাম। আমি সেই মানুষটির দিকে তাকালাম। বারবার নিজের মাথার চুল খামচে ধরছেন তিনি। রাতে ফুঁসতে ফুঁসতে বললেন, এতদিন এইটুকু জানার জন্য আপনাকে খুঁজেছি আমি। ওই দিন যখন বাবাকে বারবার ফোন করেও পাচ্ছিলাম না, তখন কলেজে গিয়ে দেখলাম কলেজ তখন খালি। আপনাকে ভীত অবস্থায় কলেজ থেকে বের হতে দেখে কেমন যেন লাগছিল। পরে ভিতরে যেয়ে দেখলাম আমার বাবার। কান্নায় তার গলাও ভারী হয়ে আসছে। ঘরের অন্য সবাই নীরব দর্শকের ভূমিকায়। সে এবার বড় বড় পা করে মধুর সামনে গিয়ে দাঁড়ালো, বলল, এখন তো জানতে পারলে সবটা। কেন এমন করেছি দেখছো তো? মধু চুপ করে রইল। সে অস্থির প্রায়। মধুকে বলল, কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব মধু। তোমাকে ভালোবাসি মধু। ফ্যাল ফ্যাল কোলের তার দিকে তাকিয়ে আছে মধু। তুর্যের নিকট প্রশ্ন ছুড়ে মারল বিহান। এতে তুর্যকে শান্ত দেখছি। আমাকে নিজের বুকের সাথে জড়িয়ে বিহানকে বললেন, এখান থেকে যাও বিহান, পরে কথা হবে। আমার মেহুরানি ভয় পাচ্ছে। বলেই উনি আমার কপালে এঁকে দিলেন গাঢ় চুম্বন। লোকটার কর্মকাণ্ড দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। যখন যা ইচ্ছে তাই করে। বিহান তুর্যকে দেখে হাসলো। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বিহান বলল, ওকে মিসেস ত্রিজ, বাইরে আসুন, কথা আছে। আজ সব কয়টা হিসেব নিয়ে নেই। বলে বিহান চলে গেল। আমি তুর্যের দিকে রক্তিম দৃষ্টিপাত স্থাপন করলাম। এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি আমাকে বললেন, এভাবে দেখো না মেহুরানি, অনেক কষ্ট হয় আমার। তার আহত কণ্ঠস্বরে নিজের ভেতর কেমন যেন অস্থিরতা পরিলক্ষিত হলো। নিজেকে শান্ত করে বললাম, কি হয়েছে তুর্য? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এরপর আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, ভালোবাসি মেহু, অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকাটা বড্ড কঠিন। তার ভরাট কণ্ঠের কথাগুলো কানের ভেতর বাজতে লাগলো। মনটা একদম ফুরফুরে হয়ে গেল। আমার প্রশান্তির নীড় যে তার কাছে। আলতো করে তাকে জড়িয়ে নিলাম। বিলাসবহুল বাড়িতে একটা কক্ষে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আদ্রিজা। তাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কি যেন ভাবছে সে। আদ্রিজা, এসব কি চলছে? প্রতীয়মান ব্যক্তির কথা শুনে তার দিকে তাকালো আদ্রিজা। ব্যক্তিটির উপর খুব রাগ হচ্ছে তার। হাতের সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল সে। এরপর তেজি গলায় বলল, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? তোমার কথায় এত দূর এলাম। আমারই ভুল হয়েছে তোমার মতো একটা পেচাসের কথা শোনা।
তোমার কথা শুনে হঠাৎ লোকটি হাসলো। কন্ট্রোল মাই ডটার। একদম উত্তেজনা না, উত্তেজিত হয়েছে তো গেছো। আদ্রিজার আগে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। তা দেখে তাহমিদ মাহমুদ হুঙ্কার দিয়ে উঠলেন, বললেন, তুই আমার মেয়ে, আমার কথা শুনবি। আমার বিপদে গেলে কিন্তু ভালো হবে না। আদ্রিজা রেগে গিয়ে বলল, সবসময় তো তোমার কথা শুনে এসেছি, তোমার কথায় উঠেছি, তোমার কথায় বসেছি, তুমি যা বলেছো তাই মেনে নিয়েছি, এমনকি নিজের ভালোবাসা বলে দিয়েছি, নিজের হাতে মেরেছি আরিফকে। আর কি চাও তুমি? আর কি করতে পারি আমি তোমার জন্য? আদ্রিজা এক নাগাড়ে কথাগুলো বলে বসে পড়ল। তাহমিদ মাহমুদ হাসলেন, এরপর বললেন, কুল মাই ডটার। আমি চাই এই বিশাল সম্পত্তি একা ভোগ করতে। আমার রাজ্যে কারো হাত হবে না। আদ্রিজা অবাক না হয়ে পারল না। সম্পত্তির জন্য এত দূর? আদ্রিজা বলল, তুমি সম্পত্তির জন্য এত দূর বাবা? তোমার তো কম নেই, এতগুলো বছর ধরে নারী পাচার করে তো কম টাকা কামালে না। তাহমিদ মাহমুদ শয়তানি হাসি দিয়ে বললেন, আমার আরো চাই, টাকা চাই, টাকা চাই, আরো টাকা চাই। আদ্রিজা হা করে তাকিয়ে থাকলো। তাহমিদ মাহমুদ বলল, আর তো কিছু নেই, এরপর ওই তৌহিদকেও উপরে পাঠিয়ে দিব। তারপর আপনার এই আশা কখনো পূর্ণ হবে না আমার চাচা যান। তুর্যের কণ্ঠস্বর পেয়ে তারা পেছন ফিরে তাকালো। তুর্য হাসলো, এরপর বলল, আপনাদের এই আশা কখনো পূর্ণ হচ্ছে না। আর কতদিন খেলবে তুমি আদ্রিজা? গুড টাইম ইজ ওভার। কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে আদ্রিজা তার দিকে তাকালো। আহতাবকে দেখে তার গলা শুকিয়ে গেল। আদ্রিজা আর তাহমিদ মাহমুদ একে অপরের দিকে তাকালো। এরা কি করে আসলো? তুর্য তাদের কাছে গিয়ে বলল, এত অস্থির হওয়ার কিছু নেই। আমরা কি করে আসলাম তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই চাচা যান। বিহান বলল, আদ্রিয়ার কয়টা মেয়ে লাগবে? বিহানের কথা শুনে আদ্রিজা তার দিকে তাকালো। যুবকের শরীরে পুলিশের পোশাক দেখে থমকে গেল সে। তার মানে বিহান এতদিন তাকে ধোঁকা দিয়েছে। মুহূর্তে রাগের আভাস ফুটে উঠল তার মুখে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে ধোকা দিলি বিহার? বিহান তাকে ঠান্ডা হতে বলল, কুল ডাউন বেবি। তোর সমস্ত অপকর্মের রেকর্ড আমার হাতে চলে এসেছে। এই দেখ, তোর বিরুদ্ধে সব অভিযোগগুলো এখানে সাজানো হয়েছে। নারী পাচারের সাথে যুক্ত থাকায় বাপ বেটি দুটোকে গ্রেপ্তারের ওয়ারেন্ট নিয়ে এসেছি। আদ্রিজা হুঙ্কার দিয়ে বলল। আহতাব বলল, এটা দুখানা, এটা তোর জন্য একেবারে সঠিক বিচার। কি ক্ষতি করেছিলাম তোর? কেন এমনটা করলি তুই? আদ্রিজা বলল। আহতাব হুঙ্কার দিয়ে উঠল, এগিয়ে গিয়ে আদ্রিজার গলা চেপে ধরলো আর বলল, তোর সাহস তো কম না? বাবাকে নিয়ে আর একটা কথাও তুই বলবি না। তোর মতো একটা নোংরা মেয়েকে নিজের বন্ধু বানিয়েছি, ভাবতেই অবাক লাগছে আমার। কি করে পারলি তুই এটা? ওকে তো মেরেই ফেলবো। বিহান আহতাবকে ছাড়িয়ে দিয়ে বলল, প্লিজ আপনি শান্ত হন মিসেস আহতাব। আমরা আছি, আমাদের দেখতে দিন। বাকিটা ওকে ওর অপরাধের শাস্তি নিশ্চয়ই দেব। এরপর বিহান তাহমিদ মাহমুদের দিকে তাকিয়ে বলল, তো মিসেস মেয়েকে দিয়ে এতদিন গুটি খেলেছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? এতটা অন্ধ আপনি? টাকার লোভ এতটা নিচে নামিয়ে দিল আপনাকে? তাহমিদ মাহমুদ বললেন। বিহান হাসলো, হেসে বলল, আচ্ছা তাই নাকি? ঠিক আছে, দেখা যাক। আগে তো শ্বশুর বাড়িতে চলুন। আধার নেমেছে সেই কখন, এখনো বাড়ি ফিরল না লোকটা। কতবার বলেছি তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কিন্তু সে কি আর শোনে আমার কথা? ভাবতেই দীর্ঘশ্বাস ফেললাম। আমার ভাবনার মাঝেই হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত আমার কোমর জড়িয়ে ধরলো। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠলো আমার। আমি জানি এই মানুষটা কে হতে পারে। তিনি আমার কাঁধে নিজের মুখ রাখলেন, এরপর আদুরে কণ্ঠে বললেন, কি করছো বউ? আমি বললাম, কিছু না। এত দেরি হলো যে? তিনি মুখ তুললেন, এরপর বললেন, সব ঝামেলা মিটিয়ে এলাম। আমি আশ্চর্য হলাম, অবাক হয়ে বললাম, মানে? তিনি আমার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না পিচ্ছি, কিছু হয়নি। যে যার কর্মফলের শাস্তি পেয়েছে। বলে তিনি আমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আমিও শান্ত মেয়ের মতো তার বুকের সাথে নিজেকে জড়িয়ে রাখলাম। তিনি বললেন, পেহু দেখেছো জীবন কত অদ্ভুত? আমি তার দিকে ঠোঁট উল্টে তাকালাম। এর মানে তার কথার অগোচরে কিছুই আমি বুঝতে পারিনি। তিনি আমাকে বললেন, আমার জীবনটা না এলোমেলো হয়ে গিয়েছিল হয়তো তোমাকে পাবো বলে। আমি হাসলাম। সে বলল, আমার
এই এলোমেলো জীবনটাতে গভীরভাবে জড়িয়ে গেছো তুমি মেহু। তোমাকে ছেড়ে থাকাটা এখন আর সম্ভব না। তার কথায় মুচকি হাসলাম। সেও হাসলো, বলল, ভালোবাসি মেহু, তোমায় অনেক বেশি ভালোবাসি। আমি চুপ করে থাকলাম। সে আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আছে। হয়তো সেও শোনার অপেক্ষায়। আমি গুটিসুটি পায়ে তার কাছে এগিয়ে গেলাম। তাকে জড়িয়ে ধরে বললাম, আমিও আপনাকে ভালোবাসি তুর্য, আপনাকে খুব ভালোবাসি। সেও আমাকে জড়িয়ে ধরলো। আমি চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ সে এক অদ্ভুত কার্য সাধন করলো। হঠাৎ করেই আমাকে কোলে তুলে নিল। সে বলল, আজকে আর কোনো কথা শুনছি না আমি। আজকে রাতটা না হয় আমার, আর একটাও টু শব্দ করবে না বলে দিচ্ছি। তার কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছি। তিনি আমাকে খাটে শুইয়ে দিলেন। আমার দিকে ঝুঁকে আমার অধর যুগল নিজ আয়ত্তে নিয়ে নিলেন। আস্তে আস্তে তার স্পর্শগুলো গভীর হতে শুরু করলো। ডুব দিলাম তার ভালোবাসার সাগরে। ব্যালকনিতে বসে আছি আমি। ধোয়া ওড়ানো কফির কাপে চুমুক দিয়ে ভাবতে লাগলাম, সময়ের স্রোতে কত দূর এগিয়ে এলাম। যেতে যেতে চলে গেল 8টা মাস। কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে বুঝতে পারছি না। সময়ের স্রোত কখনো থামে না, এটাই সত্যি। দ্রুত গতিতে চলে যাওয়ার সময়গুলোতে মিশে আছে আমার অসংখ্য স্মৃতি, অসংখ্য আবেগ। তার সাথে কাটানো মুহূর্তগুলো, তার সাথে পথ চলা প্রায় 1.5 বছর হয়ে গেল। কি করে চলে গেল এত সময়। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো, এখন আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভে তার অস্তিত্ব বিরাজমান। হ্যাঁ, আমি মা হতে চলেছি। আগের থেকে অনেকটা পরিবর্তন চলে এসেছে আমার মাঝে। এই স্টুপিড গার্ল, ওখানে কি করছো? কেমন লাগছে এখন? আমার ভাবনার ছেদ ফোটালেন তুর্য। দ্রুত পায়ে এগিয়ে এলেন আমার কাছে। তাকে দেখে চিন্তিত মনে হলো। আমি হাসলাম। লোকটা আসলেই পাগল। যখন প্রথম শুনতে পেয়েছিল আমি প্রেগনেন্ট, তখন তো তার বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। বেচারা কান্না অবধি করেছিল। তার একটাই কথা, বাচ্চা পেটে আসলে আমার অনেক কষ্ট হবে, যা সে মানতে পারবে না। তাকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু সে মানতে নারাজ। তখন আমি তার সাথে 2 দিন যাবৎ কথা বলিনি। এটা কেমন কথা? সে আমাকে মাতৃত্বের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত করবে? এটা তো আমি মানতে পারবো না। আমার পাগলটা তখন পুরো দমে পাগল হয়ে গেছিল। একটা মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল হতে দেয় না সে। আঠার মতো পেছনে লেগেই থাকে। ইদানিং শরীরটা বেশ দুর্বল। ভারী শরীর নিয়ে চলাফেরা করতেও বেশ কষ্ট হয় আমার। তাই তো তার এত খেয়াল। প্রতিটি মুহূর্তেই সে আমার পাশে। তুর্য আমার গালে হাত রেখে বললেন, তোমার নীরবতা আমাকে পোড়ায়। আমি অবাক। এখন আবার কি হলো? ঠোঁট উল্টে বললাম, কি করব তাহলে? তিনি আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একদম ভয় পাবে না মেহু, কিছু হবে না। মনের কোণে কেমন যেন ভালো লাগা কাজ করছে। আমার থেকে তার ভয়টা যে বেশি তা বেশ আন্দাজ করতে পারছি। এখনো তো আরো 2 মাস বাকি। এর আগেই সে ভয় পাচ্ছে। কি অদ্ভুত, তাই না? আমি তাকে বললাম, আমার থেকে তো আপনি বেশ ভয় পাচ্ছেন তুর্য। তার চেহারাটা বেশ মলিন। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার জন্যই তো ভয় হয় মেহু। এখন বাচ্চার কি দরকার ছিল বলো তো? আমি বেশ রেগে গেলাম। বললাম, আপনি এমন কেন করলেন বলুন তো? আপনার ইচ্ছে হয় না বাবা ডাক শোনার? তিনি আমাকে বললেন, যেটার জন্য আমার মেহু কষ্ট পাবে সেটা আমার চাই না। আমি বেশ আশ্চর্য হচ্ছি। রাগ দেখিয়ে উঠে পড়লাম, কিন্তু বেশ কষ্ট হচ্ছে এভাবে হুট করে উঠে দাঁড়ানোতে। তিনি সাথে সাথেই উঠে পড়লেন, আমাকে ধরে নিলেন, বললেন, কি করছো? এভাবে কেউ ওঠে? আমি তাকে কপট রাগ দেখিয়ে বললাম, আপনি সরুন তুর্য, আমি একাই পারবো। তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, এভাবে আমার সাথে রাগ করো না মেহু, আমার বড্ড কষ্ট হয়। তোমাকে ছাড়া যে আমি শূন্য। তোমার কিছু হলে আমি মরে যাব মেহু। তার আহত কণ্ঠস্বর শুনে কেঁপে উঠলাম। তার কণ্ঠস্বর অস্থিরতা মিশ্রিত। আমি বললাম, আর একবারও এসব বলবেন না। আমার কিচ্ছু হবে না, দেখবেন ইনশাল্লাহ আমি সুস্থই থাকবো। কেটে গেল 5টা বছর। 5 বছরে জীবনে অনেক পরিবর্তন হয়েছে আমার। 5 বছরে একদম বদলে গেছি আমি। নিজেকে সাংসারিক করে ফেলেছি এই 5 বছরে। এই 5 বছরে আমার জীবনে অনেক কিছু এসেছে, আবার অনেক কিছু জীবনে চলেও গেছে। সবাই ভালো আছি, কিন্তু চাচিকে অনেক সময় বিষণ্ণ দেখতে পাই। হয়তো বা চাচার অদ্রিজা আপুর জন্যই, কিন্তু কখনো তিনি তা প্রকাশ করেন না। সবার সাথে মিলে হাসি খুশি যাচ্ছে এইসব। আল্লাহ তাআলা আমাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করেছেন। এখন আমি এক সন্তানের জননী।
5 বছর বয়সী ফুটফুটে কন্যা সন্তানের মা আমি, তার সন্তানের মা আমি। এখন স্বামী সংসার নিয়েই ব্যস্ত জীবন কাটছে। সারাদিন বাচ্চাকে সামলানো আর রাতে বাচ্চার বাপ সহ এদের সামলানো। বেশ হাসি খুশিতেই জীবন যাচ্ছে আমার। তাহিয়া তো বাবা বলতেই পাগল। তার বাবার একমাত্র মেয়ে বলে কথা। অফ ডেতে যখন বাসায় থাকে তখন বাপ বেটি মিলে আমার মাথা নষ্ট করে দেয়। এইসব নিয়েই দিন কেটে যায় আমার। এর মাঝেই আমাদের থেকে হারিয়ে গেছেন দাদি। গত বছর আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। আমাদের একা করে রেখে গেলেন। তার দুষ্টুমি মজাগুলো খুব মিস করি। দাদিমা নেই এটা যেন আমার বিশ্বাসই হয় না। তখন তাহিয়ার বয়স তখন 4 ছিল। বাচ্চা মেয়েটাও অবধি সেদিন খুব করে কেঁদেছিল। কাঁদবে না কেন? তার খেলার একটা সাথী হারিয়ে গেল যে। আমার ভাবনার মাঝেই পেছন থেকে আমাকে বলিষ্ঠ হাত জোড়া জড়িয়ে ধরলো। আমি হাসলাম, বললাম, কি করছেন? মেয়ে চলে আসবে তো। তিনি ঘাড়ে চুমু দিয়ে বললেন, আসবে না, দাদির সাথে খেলছে। আমি বললাম, কখন এলেন আপনি? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, এই তো মাত্রই। খাবার বাড়ছি, ফ্রেশ হয়ে খেতে আসুন। কথাটুকু বলতেই আরেকজনের কণ্ঠস্বরে থমকে গেলাম। তাহিয়া পেছন থেকে বলে উঠল, আমি কিছু দেখিনি মাম্মা। তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিলেন তুচ্ছ। আমরা দূরে সরে গেলাম। তাহিয়া হাসতে লাগলো, বলল, মাম্মাম, দাদু একটু চা করে দিতে বলেছে। আমি ওকে আচ্ছা বললাম আর তুর্যের দিকে রক্তিম দৃষ্টিতে তাকালাম। তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে গিয়ে মেয়েকে কোলে বসিয়ে নিল, বলল, আমার মাম্মামটা পাজি হয়ে গেছে। সব পড়া শিখেছো মাম্মাম? তাহিয়া ওনার গলা ধরে বলল, সব শিক্ষা হয়ে গেছে বাবাই। পরশু আমার স্কুল অনুষ্ঠান আছে, তুমি যাবে তো বাবাই? অবশ্যই যাব। আমার মাম্মামের স্কুলে ফাংশন আর আমি যাব না? ইয়ে ইয়ে, কি মজা কি মজা। বলতে বলতে তাহিয়া দৌড় দিল। বাবা মেয়ের খুনসুটি দেখতে লাগলাম। তুর্য আমাকে ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন কি। আমি মাথা নাড়িয়ে না বললাম। তিনি আমার কাছে এগিয়ে এলেন, আমায় জাপটে ধরে বললেন, জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজটা দেওয়ার জন্য থ্যাঙ্কস। আমি হাসলাম। তিনি আমার কপালে চুমু খেলেন, এরপর বললেন, ভালোবাসি মেহু, অনেক বেশি ভালোবাসি। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। 5 বছরে এমন কোনো দিন যায়নি যে উনি এই কথা বলেননি। প্রতিদিনই তার মুখ থেকে একবার হলেও এই কথাটা শুনে এসেছি। সত্যি আমি খুব ভাগ্যবতী। এমন একটা হাজবেন্ড পেয়েছি যে নিজের থেকেও বেশি আমাকে ভালোবাসে। এমন একটা হাজবেন্ড, তাহিয়ার মতো ফুটফুটে একটা মেয়ের সাথে একটা পরিবার, আর কি লাগে আমার। তুর্য বললেন, মেহু, আমি হু শব্দ করলাম। তিনি বললেন, মধুর ছেলে হয়েছে। আমি বেশ অবাক হলাম, সাথে খুশিও। আমার ছোট বোনটা মা হয়ে গেছে। বললাম, সত্যি? আপনি কি করে জানলেন? আপনাকে কে বলল? আমাকে তো কেউ জানালো না। তিনি বললেন, একটু আগে আহতাব ফোন করে বলল। আমি বললাম, আচ্ছা, আমরা যাচ্ছি না? তিনি বললেন, সকালে যাব, এখন তো অনেক দেরি হয়ে গেছে। আমি চুপ থাকলাম। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তুর্য, আমারও একটা ছেলে চাই। তিনি প্রথমে আমার দিকে বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, এরপর বললেন, আমার আম্মা জানি ভালো আছে, আর কারো প্রয়োজন নেই। আমি বললাম, আপনার নেই, আমার আছে। আমার একটা ছেলে চাই তো চাই। তিনি বললেন, এত জেদ করো কেন বলো তো? আমাকে কষ্ট দিতে ভালো লাগে? তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমি বললাম, আমার কিচ্ছু হবে না, আমি চাই তো চাই। তিনি নিরাশ হলেন, লম্বা শ্বাস ফেলে বললেন, তাহলে তো আবার সেই কাজ করতে হবে। আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। তিনি আমার কাছে চলে এলেন, আমাকে জড়িয়ে ধরে বললেন, ভালোবাসি মেহু, তোমাকে ভালোবাসি, তোমার প্রতিটি চাওয়াকে ভালোবাসি, তোমার প্রতিটি আবদার ভালোবাসি, তোমার রাগ জেদকে ভালোবাসি, তোমার স্নিগ্ধতায় তোমায় ভালোবাসি। তোমায় ভালোবাসি কারণ আমার স্নিগ্ধ আবেশে তুমি। সমাপ্ত। আসসালামু আলাইকুম। বেশ তাড়াহুড়ো করেই গল্পটা শেষ করে দিলাম। অনেক ভুল ত্রুটি আছে, অনুগ্রহ করে সেগুলো ক্ষমা করবেন। এবার আর তুর্য মেহুকে আলাদা করিনি। খুশি তো সবাই? আজকে সবাই গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ। আপনাদের 2 লাইনের মন্তব্য আমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।